আমার উপর 4 তারিখ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2026 সালে হামলা হয় রাত্র 10:03 আমি যখন বিএনপি অফিস থেকে মিটিং শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হই, হঠাৎ একটা হুন্ডা থামায়া আমার এলোপাতারি কোপানোর পরে আমার সাথে সাথে আমার লোকজন মেডিকেলে নিয়ে যায়। যাওয়ার পরে আমার মা বাদী হয়ে 6 তারিখে থানায় একটি মামলা করে। মামলাটা তখন অনেকেই থানার ওসি নিতে চায় নাই, বিভিন্ন মানুষ বিভিন্ন রিকোয়েস্ট করছে। সর্বশেষ আমাদের কেরানীগঞ্জের নেত্রী বর্তমান এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ওনার সহযোগিতায় মামলাটা হয়। মামলাটা হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার সাথে কেউ যোগাযোগ করতেছে না। থানায় যোগাযোগ করলাম, করার পরে বললো যে আপনার মামলাটা তো ডিবিতে চলে গেছে। ডিবিতে চলে যাওয়ার পরে ডিবির যে আইউ টুটুল, ওনারে আবার আমি ওই সরাসরি ডিবিতে ওই অফিসে চলে গেলাম, আপনার চুনকুটিয়া। তো ওইখানে যাওয়ার পরে ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নিলাম। নেওয়ার পরে বললো যে ভাই, আমি আপনার মামলাটা পাইছি, কিন্তু নির্বাচনের কাজের কারণে এখনো আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি আইসা আপনার সাথে যোগাযোগ করব, আপনি সব কিছু রেডি রাখেন। তা আমার কাছে 3 দিন পরে উনি আসছেন। আসার পরে ওনারা সব কিছু দিলাম। দেওয়ার পরে প্রায় 1 মাস যাবৎ উনি এই করতেছি ধরতেছি এরকম, কোনো গুরুত্ব নেই। তো গুরুত্ব নেই। এর পরবর্তীতে আমি ওনাকে ইনফরমেশন দিলাম। ইনফরমেশন দেওয়ার পরে একদিন আইসা জরিপ যে মার্কেটে তার অফিস, এই অফিসে তারা তল্লাশি চালানোর পরে 3টি পিস্তল, 12 রাউন্ড গুলি, 10টা সিম কার্ড এবং হিরণ সাদৃশ্য বস্তু, আর হইলো আপনার তার পাসপোর্টের মধ্যে দুবাই ভিসা লাগানো ছিল। তো পরবর্তীতে আমি ওখানে ভিডিও করতে চাইছিলাম, কারণ ওনারা ডিবির অফিসাররা একজনও ছিলেন। আমি ভিতরে নিয়ে গেছি, নিয়ে যায় দেখাইছি। দেখানোর পরে ডিবি অফিসার বললো যে আপনি ভিডিও করতে পারবেন না, যা করার আমরা করতেছি। তো ভালো কথা করেন। তো পরবর্তীতে ওনারা সাংবাদিক সম্মেলন ডাকার পরে দেখলাম শুধু দেখাইলো ওই 2 জনে নিয়ে গেছে 3টা পিস্তল, 12 রাউন্ড গুলি, সিম কার্ডও দেখায় নাই, তার যে পাসপোর্ট পাইলো সেটাও দেখাইলো না, এবং হিরণ সাদৃশ্য বস্তুও পাইছি, সেগুলোও দেখায়নি। না দেখানোর পরে বারবার ওনাদের কাছে আমি যোগাযোগ করলাম যে ভাই, ওর পাসপোর্ট পাইলেন, আমার পাসপোর্টের ফটোকপিটা দেন। তো ডিবির যে অফিসার ছিল মোহাম্মদ সুমন, উনি বললো যে আমরা এয়ারপোর্টে ওটা করাইছি, দেখতেছি ও কি তখন বিদেশ ছিল কিনা, ভালো মন্দ। আমার আসলে তারা গুরুত্বই দেয় না। আমার নিজে থেকেই আমি বারবার চেষ্টা করছি যে আমার সময় পার হচ্ছে, কিন্তু আমার এই মামলাটা কোনো আসামি আজও পর্যন্ত ধরা পড়লো না। আমি লোকমার হতে জানতে পারলাম যে সুমন সাহেবের সাথে ওনারাদের আসামিদের ভালো একটা সাক্ষ্যতা তৈরি হয়েছে। সাক্ষ্যতা তৈরি হওয়ার কারণে আমি মামলাটা চেঞ্জ করার জন্য আবেদনও করছি। এখন ওনারা এই জরিপ, যে কালো জরিপ আছে, ও আমার কিছুদিন আগে ফোনও দিছে। তো ফোন দিছে, আমিও ফোন রিসিভ করিনি। তো মেসেজ দিছে। যাই হোক, এখন আমি তো আমার পরিবার নিয়ে এলাকায় যে থাকি, কারণ সন্ত্রাসী ওর 1-2টা মামলা না, ওর মামলা মিনিমাম আমার জানা মতে 50-এর অধিক। ওর নামে নাই এমন কোনো মামলা নেই। আপনার 19 তারিখ 25 সালের 19 তারিখে ওর মামলা আছে হলো যে আপনার সরকারের যে ছাত্র রাস্তাঘাটে যে মানুষের মারছে ধরছে সন্ত্রাস বিরোধী আইনে, সেই মামলায় ও 4 নম্বর আসামি। এত বড় একজন সন্ত্রাসী বাংলাদেশে সাধারণ একটা ঘটনা হলে আসামি ধরা পড়ে। আমার 4 মাস হয়ে গেল, 4 মাস আজকে 2 দিন, আর আমার ঘটনা ঘটছে 4 মাস 4 দিন, কিন্তু জরিপের যারা সহযোগী আছে তাদের একজনও ধরে নাই। এবং এই মামলায় যে জরিপ নির্দেশদাতা এবং ঘটনা ঘটাইছে, এই সম্পূর্ণ ভিডিও আমার কাছে আছে, সাক্ষীও আছে, কিন্তু আমি এটা তদন্তের স্বার্থে এটা প্রকাশ করতেছি না। এই ঘটনার এই ভিডিও ফুটেজ সব কিছু আমি ডিবির কাছে দিছি। থানার যে সেকেন্ড অফিসার আছে জাকির ভাই, তারও সামনে রেখে এটা আমি দেখাইছি। কিন্তু ডিবি এখন বর্তমানে আমার মামলাটা ডিবির কাছে। ডিবির কাছে ওনারা এই পর্যন্ত, আপনারা আসার আগেও কিছুক্ষণ আগে আমি টুটুলে ফোন দিলাম, আমার ফোন রিসিভ করলো না। এই যদি অবস্থা হয় তাহলে আমরা বিচার কোথায় পাবো বলেন? এত বড় একটা ঘটনা। আপনি যে বললেন যে যে কালা জরিপ যে এখানে জরিপ, সেটা হলো যে আপনার যে পাসপোর্টের যে বিষয়টা বলেন যে ডিবি যে আপনাকে গ্রেপ্তার করলো, এখানে উদ্ধার করলো, তো সেই পাসপোর্টের রহস্যটা কি এখানে? পাসপোর্টের রহস্যটা হলো আমার সামনে পাসপোর্ট পাইছে এবং কুইলা দেখাইছো। দেখানোর পরে এই পাসপোর্টটা আমি শুনছি যে একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেটা উনি আবার নিয়ে আসছে। ওটা দুবাইয়ের ভিসা লাগানো ছিল,
এটা আমি নিজের স্বচক্ষেই দেখছি। আপনার মামলার কাছে মামলা তদন্তকারী কর্মকর্তা কি নাম কি? নাম হলো টুটুল। আচ্ছা ভাই, সেদিন ঘটনার পরের দিনই আমরা আসছিলাম আপনার এখানে, কিন্তু তাদেরকে চিনতে পারেন এরকম একটি বক্তব্য দিয়েছিলেন। আজকে আবার বললেন কালো জরিপ তারা গঠিত করেন। হ্যাঁ, আমি চিনতে পারিনি বলতে এটা কথা সত্য। হেলমেট পরা ছিল, মুখে ছিল। যে মূল ঘটনাটা এটা আমি তো বললাম আমার কাছে ভিডিও আছে। যাদের দিয়ে করানো হয়েছে, যারা স্বয়ং উপস্থিত ছিল 3 জন হুন্ডা, ওই ছেলে আমার সবই বলছে যে এগুলো বাইরে থেকে লোক আনছে, ও আনাইছে টাকা দিয়ে। টাকা দিয়ে ও মেকানিজম করে তারপর শেষে ও এখান থেকে গা ঢাকা দিছে। এখন আমরা যাচ্ছি, আমি আমার বিশ্বাস হলো দেশে আছে, কিন্তু ও বলতেছে যে না আমি দেশে ছিলাম না। কিন্তু ও যখন দেশে ছিল তখন ওই ছেলে প্লাস 7-8 জন ছিল বসা, যেরকম বলতেছে যে আরিফরে মারার জন্য কে দায়িত্ব নিবা। একজন রাজি হয়েছে 7-8 জনের মধ্যে যে আমি এটা করতে পারবো, এইভাবে দেখাইছে টাকা খরচ করতে পারবেন, তো তখন বলছে যে হ করবো। তো ওই ছেলেও এই ইকুরিয়া গ্রামে বসবাস করে। ওই ছেলের মারফতেই এই আমার এই উপরে এই হামলাটা যে ঘটাইছে। কিন্তু আমার মূল মানে মানে দুঃখটা হলো যে ডিবির কাছে যে আমার মামলাটা আমারে কোনোদিন আইসা বললো না জারিফ ভাই আসামির বাড়ি কোনটা বা কি ভালো মন্দ কিভাবে ধরতে পারি, কোনোদিনই বলে নাই। তাদের কোনো আগ্রহই নাই। আগ্রহ না থাকার কারণে পিছনে হলো টাকা। তাহলে একজন কালো জরিপ শীর্ষ সন্ত্রাসী তারা ধরবো না কেন? তারা তো এমনি অনেক মামলা আছে তার বিপক্ষে। এবং সে তার মেয়ের বিয়ে গেছে 2 মাস আগে, তার মেয়ের বিয়েতে পুলিশ সদস্যরা এসে বিয়ে খাইছে তারে নিয়ে একসাথে বাসায়। আমার বাড়ির সামনে জরিপের বাড়ি, আমার 2 বাড়ি পর। পুলিশ সদস্যরা বিয়ে খাইছে, অথচ পুলিশ সদস্যরা বলে যে আমি জরিপকে পাই না। এবং থানার যে এখন আমি শুনছি যে পরিবর্তন হয়ে গেছে, যে ওসি ছিল নামটা হলো সাইফুল ইসলাম, উনি আমার রোজার মাসে আমি গেছিলাম, যাওয়ার পরে উনি ডাইরেক্ট বলতেছে আমারে যে আপনার মামলাটা যাতে বিচার না পান সেটা আমি চাই। ডাইরেক্ট বলছে আমাকে। আমাকে কেন? আমরা চাইছিলাম আপনার অজ্ঞতা রেখা মামলা করে। এটা মানে সে নাখোশ থাকার কারণ হইলো উনি প্লাস আরো 3-4 জন আছে, ওনাদের এই যোগ সাজেশে জরিপের সাথে তাদের একটা হট কালেকশন। এই হট কালেকশন যে কজন আছে সবাই এখন বিদায় হয়েছে। এখন ওসি সাহেব গেছে কিনা এটা আমি জানি না, তো চলে যাবে এটা শুনছি। সন্ত্রাসীদের সাথে পুলিশের ভালো সক্ষম। হ্যাঁ, সক্ষতা তাদের সাথে সক্ষতা আছে। নাহলে জরিপে আমার বাড়ির পাশে আমি সব ঠিকানা দেওয়ার পরে কেন করে নিল না? অফিসে ও হাসনাবাদ মার্কেটে প্রায় সময় আসে, সে 3 তলায় অফিস আছে, আন্ডারগ্রাউন্ডে অফিস আছে, সবই দেখায় দিছি। এবং তার সাথে সহযোগী তারা আপনার এই আশেপাশে হাঁটে, কিন্তু পুলিশ ধরে না। মামলাটি আদালতে কি অবস্থা? আদালতে উনি আমি শুনছি হাইকোর্ট থেকে জামিন নিচ্ছে। জামিন নেওয়ার গত ডেটে আমি কোর্টে উপস্থিত ছিলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, তখন ওনারা হাজির হয় নাই, পরে মামলাটা জামিন ক্যান্সেল হয়েছে। এখন কি চাচ্ছেন আপনি সর্বশেষ? জামিন ক্যান্সেল হওয়ার পরে, জামিন ক্যান্সেল হওয়ার পরে এই যে জামিনের যে আপনার যে গ্রেফতারি কোনো পরোয়ানা জারি হয়েছে বা থানায় আসছে এটা আমি থানায় আজকে যোগাযোগ করছিলাম, এখন সেটা ওনারা বললো যে আমার হাতে পাইনি। এখন আমার চাওয়া হলো যে আমার উপরে যে হামলা করছে, এখন অনেকে বলতেছে যে না ও হামলা কারণে এসে আমার কথা হলো আইন তার সঠিক তদন্ত বের করুক। আমার 4 মাস 4 দিন সময় পার হয়ে গেল। আমি যুবদলের সাবেক সহসাংগঠনিক এই থানা, আমার নেতা ও বলছে এটা বিচার করে দিদি নিজে যায় আপনার আমার এই মামলাটা নেওয়াইলো, কিন্তু এরপরও আমি প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা পেলাম না। আজকে পর্যন্ত কালো জরিপ কোনো বা আপনাকে কোনো মেসেজ বা কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমি এই যে আপনার তারিখটা দেখে বলতেছি। কোনো হুমকি টুমকি কোনো কিছু হয়েছে? হ্যাঁ, আমি কথা বলি নাই, সত্যি কথা বলতে আমি কথা বলি নাই, কিন্তু ও আমারে 16/6/2026 কে? কালো জরিপ ফোন দিছে, হোয়াটসঅ্যাপে ফোন দিছে, এবং 2টা নাম্বার থেকে ফোন দিছে। আমারে বলতেছে বিএনপির নেতা আরিফ বলছেন, মানে হুমকির সুরেই বলতেছে। আমি পরে গলার সাউন্ড পাওয়ার পরে সাথে সাথে কেটে দিছি, কারণ আমি ওর সাথে কথা বলার কোনো আমার নেই, ইন্টারেস্ট নেই।